আমি তোমাদের সবাইকে ভালোবাসি, আমাকে সমর্থন করো। তারা কি সত্যি প্রতিভাবান শিল্পী? তাদের পেছনের বাস্তবতা কি বলে মনে হয়? গল্পটি দেখার জন্য ওয়াও ফেরি টেল সাবস্ক্রাইব করো। গল্পটি হলো এক বিশাল গ্যালাক্সিতে, যেটা পৌরাণিক প্রাণীদের আবাসস্থল। সেখানে জাদুকরী ইউনিকর্ন প্রজাতি বাস করত। লুমিস সূর্য ইউনিকর্নের গোত্রের প্রতিনিধিত্ব করত, যেখানে সেলেনিয়া চাঁদের ইউনিকর্নের গোত্রের প্রতিনিধিত্ব করত। ভিন্ন পরিস্থিতিতে থাকা সত্ত্বেও উভয়েরই শিল্পের প্রতি অনুরাগ ছিল। সেলেনিয়া এবং লুমিস ছায়াপথের উপত্যকায় একটা মঞ্চ হিসেবে ব্যবহারের জন্য একটা ছোট বাড়ি খুঁজে পেয়েছিল। আর এই দুই মেয়ের সুরেলা গানের সাক্ষী হওয়ার জন্য সমস্ত ইউনিকর্ন গোষ্ঠী এখানে এসে জড়ো হতো। এটা ছিল তাদের দুজনের জন্য একটা উপযুক্ত জায়গা। এখানে পারফর্ম করা সত্যি আমাদের প্রতিভাকে নষ্ট করে দিচ্ছে। আমি এমন নির্জন জায়গায় চিরকাল গান গাইতে পারি না। আমার একটা আইডিয়া আছে। সেলেনিয়া এবং লুমিস গ্যালাক্সি জাদুকরী মর্নাগাকে খুঁজে বের করার সিদ্ধান্ত নিল। মর্নাগা, আমরা বিখ্যাত হতে চাই। বিখ্যাত? তুমি চাও বিখ্যাত? ঠিক আছে, এই আয়না তোমাকে সবার সাথে যোগাযোগ করতে সাহায্য করবে, এমনকি শারীরিকভাবে একসাথে না থাকলেও। কিন্তু শর্ত হলো, কেউ যা অর্জন করুক না কেন, লুমিস তার দ্বিগুণ অর্জন করবে, আর তার বিপরীত ঘটবে। ঠিক আছে, কোনো বড় ব্যাপার না। তোমরা যখন দুজন মিলেমিশে থাকবে তখনই এই আয়না তোমাদের খ্যাতি দেবে, কিন্তু যদি বিশ্বাসঘাতকতা করো তবে তা ধ্বংসের অস্ত্রে পরিণত হবে। পরে যাই ঘটুক না কেন, আমরা সবসময় বন্ধু থাকবো। অবশেষে চুক্তিটি প্রতিষ্ঠিত হলো। পরের দিন সেলেনিয়া এবং লুমিস উপত্যকার মঞ্চে পৌঁছল, কিন্তু দুর্ভাগ্যবশত উল্কাপাত আর বৃষ্টি এটাকে ক্ষতিগ্রস্ত করেছিল। আমাদের বোধহয় অনুষ্ঠানটা বাতিল করতে হবে। আমাদের কাছে এখনো এই আয়না আছে। সেলেনিয়া এবং লুমিস বাড়ি ফিরে আয়নাটিকে একটা ভালো জায়গায় রেখে দিল। চলো শুরু করা যাক। শুরু করা যাক। প্রথম দিকে দর্শক কম ছিল, কিন্তু ধীরে ধীরে তা বাড়তে থাকলো। বনের পরীরা উত্তেজিত হয়ে মন্তব্য করতে লাগলো, আশ্চর্যজনক! দুটি সুন্দর ইউনিকর্ন। আমি দুজনকে উপহার দেব। উপহারগুলো সেলেনিয়া আর লুমিসের ঘরে ঢুকে গেল। এখন থেকে আমার আর এই জনশূন্য জায়গায় থাকতে হবে না। এই প্রথম এত মূল্যবান উপহার পেলাম। লুমিস, এই নাও, তোমার যা খুশি তা কিনতে এগুলো ব্যবহার করো। ধন্যবাদ। তারপর দুজনে আনন্দের সাথে তাদের ভক্তদের দেওয়া উপহার আর খাবার উপভোগ করতে লাগলো। পরবর্তী পারফরমেন্স নিয়ে সেলিনা এবং লুমিস খুব উচ্ছ্বসিত ছিল, কিন্তু আশ্চর্যজনকভাবে নেতিবাচক মন্তব্যগুলি সামনে আসতে শুরু করলো। সেলেনিয়া খুব খারাপ যন্ত্র বাজায়, তার অবশ্যই এসব বন্ধ করা উচিত। লুমিসই দেখতে ভালো। লুমিস, আমি কি তোমাকে সমুদ্র দেখার জন্য আমন্ত্রণ জানাতে পারি? আমি এটা খুব পছন্দ করি। এসব পাল্টাও। লুমিসের মতো সুন্দর পোশাক পরো। লুমিস সেলেনিয়াকে উপহার দিতে গেল, কিন্তু তাকে আটকানো হলো। সে কি বদলে গেছে? সেলেনিয়া
একটা সুন্দর পোশাক কেনার জন্য তার উপার্জিত অর্থ ব্যবহার করার সিদ্ধান্ত নিল। পরের দিন সেলিনিয়ার পোশাক সবাইকে অবাক করে দিল, আর সেলিনিয়া অনেক উপহার পেল। কিন্তু এদিকে লুমিস তার দ্বিগুণ পরিমাণ উপহার পেল। সেলেনিয়া, তুমি আমার সমান হতে পারবে না। তাকে খাওয়ার চ্যালেঞ্জ দাও। সেলেনিয়া পোকামাকড় পছন্দ করবে না। এটা জঘন্য। বরফের জলে তাকে হাত ভেজানোর চ্যালেঞ্জ দাও। ঠিক আছে। সেলেনিয়া জানতো লুমিস সূর্যগ্রহ থেকে এসেছে, আর সে ঠান্ডাকে খুব ভয় পায়। মেকআপ করো সেলেনিয়া। এটা ফুলের গুঁড়ো। লুমিসের তো ফুলের পাউডারে অ্যালার্জি আছে। এবার আমি অবশ্যই জিতবো। লুমিস ক্রমাগত অনিয়ন্ত্রিতভাবে হাঁচি দিতে লাগলো, আর তার শ্রোতারা কমে যেতে লাগলো। না না। সেলেনিয়া আনন্দিত ছিল, কিন্তু তারও আর কোনো দর্শক ছিল না। সেলেনিয়া বুঝতে পারল সে তার সীমা অতিক্রম করে ফেলেছে। সে আতঙ্কিত হয়ে ছুটে গেল, আর লুমিসকে মাটিতে ক্লান্ত অবস্থায় পড়ে থাকতে দেখল। লুমিস, তুমি ঠিক আছো? চলে যাও। এখন থেকে আমার আর কোনো বন্ধু নেই। লুমিস আর পারফর্ম করতে পারবে না। ওকে খুব জঘন্য লাগছে। শুধু লুমিস নয়, সেলেনিয়াও তীব্র সমালোচনার মুখে পড়ল। সেলেনিয়া তো শিল্পী হওয়ারই যোগ্য না। সেলেনিয়া তার সেরা বন্ধুর সাথে নোংরা খেলা খেলছে। সেলেনিয়া বুঝতে পারল যে সবাই তার থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। সেলেনিয়া অন্ধভাবে দর্শকদের পেছনে তাড়া করছিল, আর সোশ্যাল মিডিয়ার পুতুলে পরিণত হয়েছিল। সে বুঝতে পেরেছিল যে এই নেতিবাচক মন্তব্যগুলি নিজেকে এবং লুমিসের সাথে তার বন্ধুত্ব উভয়কে প্রভাবিত করেছে। এই লুপ থেকে বের হতে আমি ব্যক্তিগতভাবেই সেই আয়না দুটোকে ধ্বংস করব। এখন অনেক দেরি হয়ে গেছে, আর আয়না থেকে একটা দানব বের হলো। তোমরা বন্ধুত্বের সাথে বিশ্বাসঘাতকতা করেছো, তোমরা ক্ষমার অযোগ্য। সেলেনিয়া তার বাকি সব শক্তি দিয়ে আয়নাটা ভেঙে ফেললো। তোমরা দেখা যাচ্ছে যে তাদের নিয়ন্ত্রণ করার জন্য এটা ছিল সেই জাদুকরী চক্রান্ত। সেলেনিয়া এবং লুমিন একসঙ্গে মান্নাগাকে পরাজিত করার জন্য তাদের শক্তি একত্রিত করল। লুমিস, আমি দুঃখিত। আমি আমাদের বন্ধুত্বের প্রতিশ্রুতি রাখতে পারিনি, শুধু এই কারণে যে আমি অন্যদের মন্তব্যের পেছনে ছুটেছিলাম। আমি অহংকারী ছিলাম, আর এই কারণেই জিনিসগুলো এমন হয়েছে। আমি দুঃখিত। এখন থেকে দুজনে তাদের প্রতিভা উপযুক্ত উপায়ে ব্যবহার করবে। আর এদিকে উপত্যকার মঞ্চ আলোকিত হয়ে উঠল, আর সবাই দুই ইউনিকর্ন রাজকন্যাকে সেখানে স্বাগত জানালো। দেখো, শক্তিশালী ত্রিশূল ছোট্ট রাজকন্যার দিকে উড়ে যাচ্ছে। কি হচ্ছে এখানে? চলো আজকের ওয়া ফেরি টেলস এর গল্পে দেখে নিই। একসময় আটলান্টিক সাগরে সমুদ্রের রাজা অ্যাটলান রাজত্ব করত। সেখানে তিনি রানী এবং তার কন্যা রাজকুমারী মেরিনের সাথে সুখে এবং শান্তিপূর্ণভাবে বসবাস করত। কিন্তু সমুদ্রের জাদুকরী এস সর্বদা অ্যাটলান রাজার শক্তিতে ঈর্ষান্বিত ছিল। সে বিদ্রোহ ও বিশ্বাসঘাতকতা করতে চাইত, তাই সে অন্ধকার জাদু অনুশীলন করত। এরপর চাইতো লুকিয়ে কোনো সময় রাজাকে আক্রমণ করতে। যখন রাজকুমারী মেরিনের বয়স 1 বছর হলো, রাজা এবং রানী সমুদ্রের গভীরে এক দুর্দান্ত অনুষ্ঠানের আয়োজন করল। তার জন্মদিন উদযাপন করার জন্য যখন সবাই অনুষ্ঠানে মজা করছিল, তখন সেই সুযোগে এস সেখানে গিয়ে অন্ধকার জাদু ব্যবহার করে রাজাকে আক্রমণ করে বসে। সময় মতো রানী বুঝতে পেরে সেখানে রাজার জন্য আক্রমণ প্রতিহত করতে ছুটে আসে এবং গুরুতর আহত হয়। রাজা রাগান্বিত হয়ে তার ত্রিশূল নিয়ে আসলো এবং এসকে পরাজিত করার জন্য তার সমস্ত শক্তি ব্যবহার করলো।
এরপর তিনি তাকে অন্ধকূপে আটকে রাখলেন এবং তাকে আর কখনো বাইরে বেরোনোর অনুমতি দিলেন না। এদিকে রানী রাজার জন্য গুরুতর আঘাত নেওয়ার পর আর সহ্য করতে না পেরে মারা যান, আর রাজকুমারী মেরিন তার প্রথম জন্মদিনেই মাতৃহারা হয়ে পড়ে। রানী মারা যাওয়ার পর রাজা তার মেয়েকে লালন পালনের জন্য অবিবাহিতই থেকে যান। এমনকি তিনি তার মেয়ে মেরিনকে খুব ভালোবাসতেন এবং তাকে সঠিকভাবে প্রশিক্ষণের জন্য সর্বদা তার মেয়ের প্রতি এক কঠোর মনোভাব বজায় রাখতেন। মেরিন যতই বড় হচ্ছিল দেখতে তার মায়ের মতোই হচ্ছিল। রানীর কথা মনে করে রাজা কষ্ট পেতেন। আমি এমন এক অকেজ স্বামী আমার প্রিয় স্ত্রীকে রক্ষা করতে পারলাম না। তিনি মেরিনকে কঠোরভাবে প্রশিক্ষণ দিচ্ছিলেন যেন যে কোনো পরিস্থিতিতে রাজা যদি তার পাশেও না থাকেন, রাজকুমারী যেন নিজেকে রক্ষা করতে পারে। মেরিন, তোমার কঠোর অনুশীলন করা উচিত। আলসেমি করো না। শুধুমাত্র কঠোর পরিশ্রমের মাধ্যমেই তুমি এই ত্রিশূলের মালিক হতে পারবে। যেদিন থেকে মা মারা গেছে বাবা সবসময় আমাকে নিয়ন্ত্রণ করতে চেয়েছে। আমি কি সত্যি তার কাছে খুব অকেজো আর ঘৃণার পাত্রী? মেরিন খুব দুঃখ বোধ করছিল। সে সবসময় রাজার কাছ থেকে প্রত্যাহার পেয়েছিল। তার গল্প করার মতো কোনো বন্ধু ছিল না, শুধুমাত্র এক লণ্ঠন মাছ তার পাশে ছিল। এদিকে মেরিনের 18তম জন্মদিনে মেরিন এতটাই উত্তেজিত ছিল যে সে ভুলবশত টেবিলে আঘাত করে ফেলল। যেখানে তার জন্মদিনের কেক ছিল সেটি টেবিল থেকে পড়ে গেল এবং নষ্ট হয়ে গেল। মেরিন, তুমি কি একটু সাবধান হতে পারো না? তুমি কি করলে দেখো, তুমি তো অনুষ্ঠান নষ্ট করে ফেললে। আমার কারণে সবকিছু আমার কারণে হয়েছে। আমার কারণে সব সময় তুমি বিরক্ত হও। যদি তাই হয় তাহলে আমাকে পৃথিবীতে কেন আনলে? এরপর সে কাঁদতে কাঁদতে বাইরে চলে গেল। ছোট রাজকুমারী, কেঁদো না। আমার মনে হয় রাজা সেই মুহূর্তে খুব রেগে গেছিলেন। বাবা সারাক্ষণ আমার উপর চিৎকার করে। আমি যেসব ভালো কাজ করি সে কখনোই সেগুলো দেখতে পায় না। সে আমাকে একটুও ভালোবাসে না। আমার একটা পরিকল্পনা আছে। রাজার ঘরের মধ্যে একটা জাদুর মুক্তা আছে। কথিত আছে এই মুক্তা হচ্ছে সমুদ্রের শিক্ষা, যা প্রাণীদের জীবন বজায় রাখতে সাহায্য করে। তুমি সেখানে গিয়ে এটি নেওয়ার চেষ্টা করো। এই মুক্তা তোমার কাছে থাকলে শক্তিশালী হয়ে উঠবে আর রাজা তোমাকে ভালোবাসবে। কিন্তু আমার বাবা কি এতে রাগ করবেন না? আরে না, তুমি তো তারই উত্তরাধিকারী। তুমি তো কিছুদিন পরেই এটা পাবে। লণ্ঠন মাছের ফাঁদে পড়ে মেরিন এবং সেই মাছটি তার বাবার ঘরে ঢুকে পড়ল যখন সে ঘরে ছিল না। এরপর মেরিন ঠিক তার হাতে মুক্তাটি ধরে রাখার পর লণ্ঠন মাছ তাকে আক্রমণ করলো এবং মুক্তাটি চুরি করে নিয়ে গেল। যখন মেরিন জেগে উঠল তখন সে তার পাশে তার বাবাকে দেখতে পেল। তার বাবাকে খুব চিন্তিত দেখালো। বাবা বাবা, লণ্ঠন মাছ আমার থেকে মুক্তা চুরি করে নিয়েছে। আমি খুব বোকা ছিলাম, তাই তার কথা বিশ্বাস করেছি। এখন আমি কি করতে পারি? এটা ভালো যে তুমি সুস্থ হয়েছো, আর মুক্তার ব্যাপারে আমি এটাকে ফিরিয়ে আনার উপায় খুঁজবো। আসলে দেখা গেল যে সেই লণ্ঠন মাছ এস্টের সহযোগী ছিল। মাছটি সফলভাবে সেই মুক্তা চুরি করার পর এটা অবিলম্বেই এস্টের কাছে নিয়ে এলো। এদিকে এস সমুদ্রের তলদেশে জ্বলতে থাকা একটা ভুতুড়ে শিখা তৈরি করার জন্য মন্ত্র নিক্ষেপ করলো এবং কেউই এটা নিভিয়ে দিতে পারল না। এতে প্রাণীরা ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ছিল। এমনকি সমুদ্রের রাজাও সেই অগ্নিশিখায় আক্রান্ত হয়ে দুর্বল হয়ে পড়ছিলেন। তার শক্তি হ্রাস পাচ্ছিল। এই সুযোগে এস্ট তাদের আক্রমণ করতে এলো। রাজা তার মেয়েকে রক্ষা করতে এবং এস্টকে আটকানোর জন্য সেখানে ছুটে গিয়ে যথাসাধ্য চেষ্টা করছিল। মেরিন, দ্রুত সমুদ্রের বরফের কাছে ছুটে যাও আর সমুদ্রের বরফের কাছে তার হৃদয় ধার নিয়ে এসো। শুধুমাত্র এই শক্তি আটলান্টিসকে বাঁচাতে পারে। যদিও মেরিন তার বাবাকে ভালোবাসতো, মেরিন জানতো যে এটাই তাকে সাহায্য করার শেষ উপায়। তাই তাকে চোখের জল মুছে এই কাজটি করতে বাধ্য হতে হয়েছিল।
মেরিন অনেক দূরে সাঁতার কাটতে থাকলো। যখন সে ভাবলো সে নিরাপদ, তখন লণ্ঠন মাছ হঠাৎ তাকে পেছন থেকে আক্রমণ করার জন্য ছুটে এলো। আসলে এই মাছটি সর্বদা তাকে নির্মূল করতে তার পিছে লেগেছিল। মেরিন খুব রাগান্বিত হলো এবং লড়াই করতে গেল, কিন্তু লণ্ঠন মাছ আগুনের বল দিয়ে তাকে ক্রমাগত আক্রমণ করছিল। এই আক্রমণ মেরিনের জন্য খুব কষ্টদায়ক ছিল এবং সবচেয়ে বিপজ্জনক মুহূর্তে সে একটি পরিকল্পনা করলো। সে স্টারফিশকে সেই মাছের চোখের দিকে ছুঁড়ে দিল। এবং স্টারফিশ তার চোখে লেগে গেল। এতে লণ্ঠন মাছটি দিশেহারা হয়ে পড়ল। এই সুযোগে সে তার কপালে জাদুর লণ্ঠনটি একটি খোল দিয়ে কেটে ফেলল এবং তাকে সফলভাবে হারিয়ে সেখান থেকে চলে গেল। রাজকুমারী সাঁতার কাটতে কাটতে সমুদ্রের বরফে পৌঁছল। দুটি জাদুকরী পাহারাদার মাছ তাকে আটকে ধরল। বরফের রাজা, দয়া করে আমাকে সাহায্য করুন আর আটলান্টিকের দরিদ্র বাসিন্দাদের বাঁচাতে আমাকে আপনার সমুদ্রের বরফের হৃদয় ধার দিন। আপনি যা চাইবেন আমি আপনাকে তাই দেব। বরফের রাজা এসব শুনেও সেখানে উপস্থিত হলো না আর তাকে সাহায্য করলো না। কিন্তু মেরিন হাল ছাড়েনি। সে ধৈর্য ধরে আরো 3 দিন প্রাসাদের সামনে বসেছিল। কিন্তু প্রচন্ড ঠান্ডা আর ক্লান্তি তাকে গ্রাস করে ফেলল। সে অজ্ঞান হয়ে গেল। যখন সে জেগে উঠল, সে তার সামনে বরফের রাজাকে দেখল। তার সামনে একজন সুদর্শন যুবককে দেখে সে সত্যি অবাক হলো, কারণ সে ভেবেছিল যে বরফের রাজা একজন কঠিন হৃদয়ের বৃদ্ধ হবে। আমি তোমাকে বরফের হৃদয় ধার দিতে পারি, কিন্তু বিনিময়ে তোমার বাবাকে বাঁচানোর পর তুমি এখানে ফিরে এসে সারা জীবন আমার দাস হয়ে থাকবে। তুমি কি রাজি? হ্যাঁ, আপনাকে অনেক ধন্যবাদ। আমি আপনার ঋণ শোধ করতে আমার বাকি জীবন দিয়ে দেব। বরফের রাজা খুব সন্তুষ্ট হলো। সে তার সাথে বরফের হৃদয় নিয়ে গেল এবং আটলান্টিকে ফিরে গেল। প্রাসাদের ভেতরে পা রেখে সে এসকে কোথাও দেখতে পেল না এবং অবাক হয়ে গেল যে মেরিনের বাবাকে জ্বলন্ত খাঁচার ভেতর বেদনাদায়কভাবে আটকে রাখা হয়েছে। মেরিন এবং বরফের রাজা দ্রুত সেখানে গিয়ে রাজাকে উদ্ধার করতে বরফের হৃদয় ব্যবহার করলো। ঠিক সেই মুহূর্তে এস পেছন থেকে হাজির হয়ে ত্রিশূল দিয়ে তাদের আক্রমণ করলো। মেরিন দ্রুত বরফের রাজার জন্য আক্রমণ ঠেকাতে এগিয়ে এলো এবং এস্তের পাপাচারে ক্ষুব্ধ হয়ে বরফের রাজা তার বিরুদ্ধে লড়াই করার জন্য এগিয়ে গেল। দুই পক্ষই তুমুল ভাবে লড়াই করছিল। এস জানতো যে তার পক্ষে বরফের রাজাকে পরাজিত করা খুব কঠিন, তাই সে একটা ষড়যন্ত্র করল। সে মেরিন এবং তার বাবাকে আক্রমণ করার সুযোগ খুঁজল এবং বরফের রাজাকে বিভ্রান্ত করে সেই সুযোগে বরফের রাজাকে আক্রমণ করলো। এতে সে খুব খারাপভাবে আহত হলো। এস বরফের রাজাকে শেষ করতে চাইল, কিন্তু মেরিন তাকে বাঁচাতে এগিয়ে এলো। তোমরা একে অপরকে রক্ষা করছো? ঠিক আছে, আমি তোমাদের দুজনকেই নরকে বাঁচাবো। এখন থেকে এই শক্তিশালী ত্রিশূল চিরকাল আমার কাছে থাকবে আর আমার শক্তিকে কেউ আটকাতে পারবে না। তোমার মতো একজন দুষ্ট লোক কখনোই এই ত্রিশূলের মালিক হতে পারবে না। কি বলছো? এটা তো আমার হাতেই রয়েছে, যদি পারো নাও। মেরিন গুরুতর আহত হলো, কিন্তু সে ডাইনির দুষ্টতায় আরো রেগে গেল। তাই সে লড়াই করতে ছুটে গেল এবং ত্রিশূল স্পর্শ করার মুহূর্তে পুরো সমুদ্র কেঁপে উঠল। এরপর ত্রিশূলটি উজ্জ্বল হয়ে উঠল আর মেরিনের দিকে উড়ে গেল। মেরিন ত্রিশূলটিকে শক্ত করে ধরে এস্টকে শেষ করতে সেখানে ছুটে গেল। নিষ্ঠুর এবং দুষ্টু সামুদ্রিক জাদুকরী এস্টকে পরাজিত করার পর বরফের রাজা সেই প্রস্তাবিত চুক্তি বাতিল করে দিল। মেরিন, তোমাকে আমি আমার সাথে কৃতদাস হিসেবে নয়, আমার স্ত্রী হিসেবে নিয়ে যেতে চাই। তুমি কি চিরকাল আমার স্ত্রী হয়ে আমার সাথে থাকবে? আমি রাজি। আটলান রাজা তার মেয়েকে এবং বরফের রাজাকে সিংহাসন তুলে দিল আর দুই সমুদ্র একত্রিত হলো। এরপর মেরিন এবং বরফ রাজার শাসনের অধীনে প্রতিটি প্রাণী চিরকাল সুখে এবং শান্তিতে বসবাস করল।